আমি বললে আমি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমরা একাদশ বার্ষিক পরীক্ষা আমাদের স্থগিত হচ্ছে, অতঃপর আমরা সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু করে দিয়েছি। অনলাইনে তোমরা যারা আমার সাথে যুক্ত আছো সবাইকে শুভেচ্ছা। আমরা একাদশ বার্ষিক পরীক্ষার প্রথম পত্রের প্রিপারেশন নিয়েছিলাম। তো প্রথম পত্রের প্রিপারেশন আশা করি সবার ভালো আছে। এই অবসর সময় যদি সবাই যে অধ্যায়গুলো তোমরা করছো পাস করে সেই অধ্যায়গুলো যদি শেষ করো তাহলে তোমাদের অনেক উপকার হবে। আর আমরা দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো আমরা এখন শুরু করব। তো দ্বিতীয় পত্র সম্বন্ধে আমরা ধারণা নেওয়ার পূর্বে আমাদের কি কি অধ্যায়গুলো এখানে আছে সেই অধ্যায়গুলো আমরা জানবো এবং কিভাবে মানবন্ধন করা হয় সেটা নিয়ে তোমাদের সাথে আমি প্রথম কথা বলবো। আমাদের এখানে অধ্যায় আছে টোটাল 10টা। ফার্স্ট ইয়ারে যেমন আমাদের 10টা অধ্যায় ছিল, এখানে ঠিক অধ্যায় আছে 10টা। আমি তোমাদের অধ্যায়গুলো আগে পরিচিতি দিচ্ছি, পরিচিতিগুলো শুনলে তোমাদের হয়তো একটু ক্লিয়ার হবে। তো প্রথম অধ্যায় যেটা আছে সেটা হলো বাস্তব সংখ্যা এবং অসমতা। শিক্ষার্থীদের একটু বলবো যে তোমরা যদি একটু হাতের কাছে খাতা কলম রাখো তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আমি যা বলবো তোমরা একটু খাতা নোট করে নিতে পারো। আর আমাদের লাইভে তো আমরা আছি, এটা আমাদের কলেজের ওয়েবসাইটে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আবার একটু বলি অধ্যায়গুলোর নাম। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এবং অসমতা, দ্বিতীয় অধ্যায় যুগশ্রী প্রোগ্রাম, তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণ, পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, ষষ্ঠ অধ্যায় কণিক, সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা, নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি, দশম অধ্যায় বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা। এই টোটাল 10টি অধ্যায় থেকে আমাদের পরীক্ষার সময় দুইটা ভাগে এটাকে ভাগ করা হয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে অধ্যায় আছে আমাদের 6টি এবং খ বিভাগে অধ্যায় আছে আমাদের 4টি। ক বিভাগে যে 6টি অধ্যায় আছে সেই 6টি অধ্যায় আমরা একটু বলি। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অসমতা, দ্বিতীয় অধ্যায় যুগশ্রী প্রোগ্রাম, তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা, চতুর্থ অধ্যায় বহুপদী সমীকরণ, পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি এবং সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং সমীকরণ। খ বিভাগে যে 4টা অধ্যায় আছে সেটা হলো আমাদের কণিক, ষষ্ঠ অধ্যায় যেটা, তারপরে হলো অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা, নবম অধ্যায় সমতলে বস্তুকণার গতি এবং দশম অধ্যায় বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা। এই দুই বিভাগ থেকে মোট 4টি করে 8টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 8টি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো বিভাগ থেকে সর্বোচ্চ 3টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 5টি প্রশ্ন দিয়ে আমরা সিকিউতে দিব, আর এমসিকিউতে অ্যাজ ইউজুয়াল ফার্স্ট পেপারে যেভাবে ছিল সেই রকমভাবে আমাদের অনুপাতিক হারে দেওয়া থাকবে। তো আমরা আজকে যেটা দ্বিতীয় পত্র নিয়ে যেহেতু আলোচনা করব সেহেতু আমরা প্রথম অধ্যায় যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করব। তো সবাই হাতের কাছে, আবারও বলছি, সবাই হাতের কাছে খাতা কলম রাখলে আমরা যা দিব বা বলবো যে ইন্টারভিউগুলো দিব সেগুলো তোমরা ওইখানে বসে করতে পারো এবং আমাদের সাথে পরে কমেন্টসে এগুলো যদি দাও আমি এগুলো সলভ করে দিব অথবা তোমাদের সাথে যোগাযোগ রাখবো। এবার আসো আমাদের যে প্রথম যে অধ্যায়টা আছে আমাদের বাস্তব সংখ্যা এবং অসমতা। বাস্তব সংখ্যা কি? আমরা যে সংখ্যাগুলো বাস্তবে দেখি, আমরা যে 1, 2, 3 বা যে +1, -1 যেগুলো বাস্তব একটা মান থাকে সেগুলোকে সাধারণত বাস্তব সংখ্যা বলে। তো এই বাস্তব সংখ্যাগুলোর মধ্যে আমাদের প্রথমে সংখ্যা যেটা, সংখ্যা সাধারণত আমরা গণনার কাজে ব্যবহার করি। এটা কবে কখন উৎপত্তি হয়েছে সেটা আদৌ ধারণা করা যায়নি, তাহলে খ্রিস্টপূর্ব 6000 বছর পূর্ব থেকে এই গণনার কাজে সংখ্যা ব্যবহার হচ্ছে বলে আমরা ধারণা করতেছি। তো এই সংখ্যা নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমাদের এই সংখ্যার সাথে সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এটার শ্রেণী বিভাগটা কি সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রথমত আমি বলি সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বাস্তব সংখ্যা আর একটা হলো জটিল সংখ্যা। প্রথম অধ্যায়ে আমাদের দেওয়া হয়েছে বাস্তব সংখ্যা, আর তৃতীয় অধ্যায় যেটা আমি একটু আগে বলছিলাম তৃতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা নিয়ে আমরা তৃতীয় অধ্যায়ে কথা বলবো, আর বর্তমানে আমরা বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। বাস্তব সংখ্যার যেটা আমি একটু বললাম সংখ্যা, এই সংখ্যার একটা যেটা আমরা নিয়ে কল্পনা করতে পারি সেটাই আমাদের বাস্তব, আর যেটা কল্পনা করা যায় না সেটা আমরা অবাস্তব হিসেবে বলি। তো এই বাস্তব সংখ্যা কি? আমাদের ধনাত্মক, ঋণাত্মক, শূন্য যত ধরনের সংখ্যা আছে এই সবগুলো সংখ্যাই বাস্তব সংখ্যা। এবং সাধারণত আমরা বলি যে মূলদ এবং অমূলদ এই সংখ্যাগুলোর সমষ্টি হইল বাস্তব সংখ্যা। জর্জ ক্যান্টর 1871 সালে এই বাস্তব সংখ্যার একটা সংজ্ঞা প্রদান করেন।
তাকে জর্জ ক্যান্টরকে এই বাস্তব সংখ্যার জনক বলা হয়। তো আমরা এই বাস্তব সংখ্যার যে প্রকারভেদগুলো আছে সেই বাস্তব সংখ্যার প্রকারভেদগুলো আমি একটু জানি। আমি আবারও বলছি, প্রথমে ছিল পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা প্রথমে ছিল সংখ্যা, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা। এখন আমরা বাস্তব সংখ্যার প্রকারভেদগুলো একটু দেখি। বাস্তব সংখ্যাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের আসতেছে প্রথমে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো দেখে নাও সবাই, বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করছি আমরা। একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। একটা মূলদ সংখ্যা এবং আরেকটা হলো অমূলদ সংখ্যা। একটি মূলদ সংখ্যা আর অপরটি অমূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যাকে যদি আমরা ভাগ করি, মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পূর্ণাংশ আর একটা হলো ভগ্নাংশ। একটা পূর্ণাংশ আর একটি ভগ্নাংশ। পূর্ণাংশকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক সংখ্যা, আরেকটা হলো শূন্য, আরেকটি হলো ঋণাত্মক সংখ্যা। আর ভগ্নাংশ যেটা আমরা ছোটবেলায় শিখছি, যেটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সসীম ভগ্নাংশ, অসীম ভগ্নাংশ, এরকম এটাকে আবার অসংখ্য ভাগে ভাগ করা হয়েছে। তো এবার আমরা দেখি এই স্বাভাবিক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হলো মৌলিক সংখ্যা আর একটা হলো যৌগিক সংখ্যা। আমরা যে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করছি, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, সেই অমূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বীজীয় এবং অপরটি হলো অবীজীয়। একটি বীজীয় এবং অপরটি অবীজীয়। তো মূলদ সংখ্যা যেটা আছে, মূলদ সংখ্যার যে পূর্ণ সংখ্যা আমরা জানি, পূর্ণ সংখ্যা মানে যেগুলো আছে আমাদের 1 2 3 -1 -2 ইত্যাদি যেগুলো আছে। ভগ্নাংশ হলো হাফ, 1/3 1/4 ইত্যাদি যেগুলো আছে সেগুলো। স্বাভাবিক সংখ্যা বলতে আমরা শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। শূন্য যেটা আছে, শূন্যকে বলা হয় নিরপেক্ষ সংখ্যা। শূন্যকে বলা হয় নিরপেক্ষ সংখ্যা। আর শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা যেটা আছে সেটা হলো আমাদের এক ব্যতীত দুই থেকে শুরু করে যে সংখ্যাগুলো ওই সংখ্যা দ্বারা ভাগ করা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, মৌলিক সংখ্যা নয়, সেগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। বীজীয় সংখ্যা যেটা আছে, বীজীয় সংখ্যাটা হলো আমরা যখন সমীকরণ সমাধান করে x এর মান বের করি, যেগুলো মানগুলো বের করা হয় সেই মানগুলোকে বলা হয় বীজীয়। আর যে সমীকরণগুলোতে মানগুলো বের করা যায় না, একটা নির্দিষ্ট সংখ্যাই শুধু থাকে, সেই সংখ্যাগুলোকে বলা হয় অবীজীয়। তো আমাদের এই বাস্তব সংখ্যা নিয়ে আমরা এখন কথা বলবো। এগুলো আমরা মূলদ সংখ্যার সংখ্যা সেই 9 আমরা করছি। সেই মূলদ সংখ্যার সংখ্যাতে বলা হয়েছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। আর যেগুলো মূলদ সংখ্যা না সেগুলোকে বলা হয় অমূলদ সংখ্যা। তো আমি উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি যে বাস্তব সংখ্যাগুলো কি কি আছে। এই যে বাস্তব সংখ্যা আমরা বলছি -3 0 2 হাফ 1/5 ইত্যাদি। আবার সংখ্যার সাথে মিল রেখে মূলদ সংখ্যাকে q দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের q, এবং অমূলদ সংখ্যাকে q প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, দ্যাটস q প্রাইম। দেন q এন্ড q প্রাইম এই দুটো মিলিতভাবে তৈরি হয় হলো বাস্তব সংখ্যা। যেটা বলছি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাকে আরেকটাকে বলা হচ্ছে মেয় সংখ্যা। যেটাকে p/q আকারে প্রকাশ করা হয়, pq পূর্ণ সংখ্যা এবং হলো q not equal to 0। এরপরে বলা হচ্ছে অমূলদ বা অমেয় সংখ্যা। অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় q প্রাইম দ্বারা, সেটাকে আমরা প্রকাশ করছি এই যে q প্রাইম এর যেটা বাস্তব মূলদ সংখ্যা নয় সেটা। পূর্ণ সংখ্যা হলো 0 +1 -1 +2 -2 ইত্যাদি যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হইতেছে বলছিলাম যে শূন্য থেকে বড়, দেখো খেয়াল রাখবা, শূন্য থেকে বড় 1 2 3 ইত্যাদি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যা বলতে আমরা বলছিলাম z প্লাস, অথবা এটাকে z গ্রেটার দেন 0 এইভাবে প্রকাশ করা হয়। তো এটা যদি হয় তাহলে z প্লাস যেটা সেটা বোঝা যাচ্ছে যে 1 2 3, তাহলে দেখা যাচ্ছে এটার উদাহরণ যেটা দিচ্ছি 1 2 3, স্বাভাবিক সংখ্যা যেটা দিচ্ছি সেটাও 1 2 3, দ্যাটস মিন স্বাভাবিক সংখ্যা আর ধনাত্মক সংখ্যা একই কথা বোঝাচ্ছে। ঋণাত্মক সংখ্যা যেটা সেটা হলো -1 -2 -3, সেটাকে z মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, অথবা z লেস দেন 0 এভাবেও লেখা হয়। যদি অঋণাত্মক সংখ্যা সেটা হলো আমাদের বলি ইন্টিজার নন নেগেটিভ নাম্বার, সেটাকে i দ্বারা প্রকাশ করা হয়। সেটা হলো শূন্য থেকে শুরু করে আমাদের যে সংখ্যাগুলো আছে 1 2 3, অর্থাৎ
আমাদের স্বাভাবিক সংখ্যা যেটা আছে তার সাথে যদি শূন্য যুক্ত করি তখন সেটা অঋণাত্মক সংখ্যা। মৌলিক সংখ্যা আমরা বলছিলাম একটু আগে, সেটাকে মৌলিক সংখ্যাকে প্রাইম নাম্বার বলা হয়, সংক্ষেপে p দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো 2 3 4 5। মনে রাখবা 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। অবিজীয় বা তুরীয় সংখ্যা, আমরা এটাকে তুরীয় সংখ্যা বলি। এই অবিজীয় সংখ্যা হলো x² - 3 বলছি আমাদের সমীকরণকে সমাধান করলে যে মানটা পাওয়া যায় সেটা হলো বিজীয় সংখ্যা। আর অবিজীয় সংখ্যা যেটা হলো সেটা হলো সমীকরণ থাকবে না, একটা নির্দিষ্ট মান দেওয়া থাকবে, সেই নির্দিষ্ট মান যেমন পাই ইত্যাদিতে বলা হচ্ছে তুরীয় সংখ্যা বা অবিজীয় সংখ্যা। নিরপেক্ষ পূর্ণ সংখ্যা আমি একটু বলছিলাম, শূন্য হলো আমাদের নিরপেক্ষ পূর্ণ সংখ্যা। তো আমাদের এই যে সংখ্যাগুলো আছে সেটা থেকে আমরা একটা ধারণা নিতে পারি এরকম যে আমরা যে মৌলিক সংখ্যাগুলো বলছিলাম, দেখো মৌলিক সংখ্যা শুরু হয়েছে 2 3 5 7 ইত্যাদি থেকে, মৌলিক সংখ্যাগুলো শুরু হয়েছে 2 3 5 7। এই মৌলিক সংখ্যাগুলো দেখো যে স্বাভাবিক সংখ্যা আমরা যেটা বলছি সেই স্বাভাবিক সংখ্যা সেটার মধ্যে আছে, এই যে যেটা আছে মৌলিক সংখ্যা 1 2 3 ইত্যাদির মধ্যে আছে। তো এই মৌলিক সংখ্যাগুলো প্রকাশ করছি p দ্বারা, স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হলো n দ্বারা। তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যাটা স্বাভাবিক সংখ্যার সাবসেট, তাহলে p সাবসেট হলো n। এরপরে যেটা আছে স্বাভাবিক সংখ্যা যেটা আছে সেটা দেখো আবার পূর্ণ সংখ্যার মধ্যে আছে, যে দেখো পূর্ণ সংখ্যা ধনাত্মকের মধ্যে আছে না, দ্যাটস মিন্স তাহলে স্বাভাবিক সংখ্যাটা এটার মধ্যে আছে, যে পূর্ণ সংখ্যার মধ্যে আছে, দ্যাটস মিন্স এটা আছে z এর মধ্যে। z এর মধ্যে যেটা আছে পূর্ণ সংখ্যার মধ্যে, সেটা যেটা আছে সেটা আছে আবার মূলদ সংখ্যার মধ্যে, দ্যাটস মিন্স যে মূলদ সংখ্যাকে আমরা q দ্বারা প্রকাশ করছি। আর মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার সমন্বয়ে তৈরি হয়েছে আমাদের বাস্তব সংখ্যা। তাহলে এই কিউটা কোথায় আছে? কিউটা আছে আমাদের r এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি মৌলিক সংখ্যা সাবসেট হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সাবসেট হলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সাবসেট হলো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা সাবসেট হলো বাস্তব সংখ্যা। দ্যাটস মিন্স এভাবে p সাবসেট n সাবসেট z সাবসেট q সাবসেট অফ r এভাবে আমরা লিখতে পারি। এবং এটা আমাদের সিদ্ধান্ত এমসিকিউ তে অনেক সময় এটাতে আসতে পারে, এমসিকিউ তে অনেক সময় এটা আসতে পারে। এই লাইনটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যেটা এখানে বোর্ডে লিখে দিলাম এটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সংখ্যাগুলোতে কিরূপ ধরনের সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্কগুলোকে আমরা এভাবে প্রকাশ করব। এবার আমি তোমাদের একটু জানাই রাখি, পিথাগোরাসের ছাত্র হিপ্পাসাস যে ছিল সে আসলে অম্লক সংখ্যা আবিষ্কার করে। পিথাগোরাসের ছাত্র হিপ্পাসাস, জাস্ট জানার জন্য এটা বলছি। জর্জ ক্যান্টর, যাকে সংখ্যা পদ্ধতির জনক বলা হচ্ছে, সেই জর্জ ক্যান্টরে আমরা যে ইনফিনিটি সাইন ব্যবহার করি সেই ইনফিনিটি সাইনের আবিষ্কারক বলা হয়। একটু খেয়াল রাখবা, আমরা একটু আগে বলছিলাম যে মূলদ সংখ্যা, এবার অনেকে মূলদ সংখ্যা নিয়ে কথা হলো যে আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাগুলো দেখলে কিভাবে বুঝবে যে কোনটা মূলদ সংখ্যা? আমি তিনটা বৈশিষ্ট্য দিচ্ছি, তিনটা বৈশিষ্ট্যটা এরকম ভাবে দাঁড়াচ্ছে, সেটা হলো যে কোনো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা অবশ্যই মূলদ সংখ্যা। ভাগফল যদি সসীম বা সমাপ্ত দশমিক হয়, অনেক সময় আমরা 2 কে 3 দ্বারা বা 1 কে 3 দ্বারা ভাগ করি, ভাগ করলে দেখা গেল যে 1 কে 3 দ্বারা ভাগ করি যদি হয় দেখা গেল 0.3333 এভাবে চলতেই থাকে। এখন এটা অসীম পর্যন্ত চলে, তখন সবাই বলে যে স্যার এটা তো অসীম, এটা একটি মূলত অমূলদ সংখ্যা। আসলে এটাকে আমরা যদি লিখি এরকম কি লেখা যায় 0.3 এরকম পৌনঃপুনিক দিয়ে লেখা যায়, দেন এরকম 0.3 পৌনঃপুনিক দিয়ে যেহেতু লিখে এটাকে সমাপ্ত করতে পারছি আমি, দেন ইট মিন্স এটা হলো আমাদের মূলদ সংখ্যা। আর ভাগফল যদি আত্মীয় দশমিক যেটাই বললাম যে সমাপ্ত দশমিক মানে হলো এরকম যদি হয় আমরা যখন 1 কে 2 দ্বারা ভাগ করি 0.5, এই যে 0.5 আসবে সেটা হলো সমাপ্ত দশমিক মানে সমাপ্ত হয়েছে। আর যদি আত্মীয় দশমিক এরকম থাকে 0.3 পৌনঃপুনিক, অতএব এই দুইটা এবং পূর্ণ সংখ্যা যেটা বলছিলাম আমরা 1 2 3 এই তিনটাই আমাদের হলো মূলদ সংখ্যা। যদি ভাগফল যদি এরকম আসে যে চলতে থাকে 0.3 4 5 6 7 8, এটা কোনো বুঝাই যাচ্ছে না যে পরবর্তী সংখ্যাগুলো কি হবে, তখন সেটাকে বলা হয় অমূলদ সংখ্যা। এটাকে আমি পৌনঃপুনিক দিয়ে কোনোভাবেই প্রকাশ করতে পারি না, অতএব এটা একটা অমূলদ সংখ্যা। ওই যে আমি একটু আগে যেটা বলছিলাম একটি মৌলিক সংখ্যা ধরা হয় না, দুইটাই ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। এবার তোমাদের একটা মজার জিনিস বলি, সেটা হলো আমাদের জাতীয় পতাকা অনুপাত কত? আমরা সবাই জানি 10:6। কেন 10:6 নিল? আমাদের 8:5 বা 6:10 4 বা অন্য যে কোনো একটা অনুপাত দিল না কেন? এটার একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, সেটা আমি তোমাদেরকে একটু বলি।
সেটার নাম হলো আমাদের একটা অনুপাত আছে। আমরা যে মূলদ সংখ্যাগুলো বলতেছি এই মূলদ সংখ্যাকে একটা অনুপাতিক রাশিও বলা হয়। সেই অনুপাতিক রাশিতে যদি যাই, আমাদের যদি 1 প্লাস রুট 5 অনুপাত 2 যদি নিই, খেয়াল রাখো সবাই, একটু মজা করার জন্য এটা বলছি, 1 প্লাস রুট 5 ডিভাইড বাই is 2, 1 প্লাস রুট 5 অনুপাত 2। এটা যদি করা হয় তাহলে এটা যে রেশিওটা দাঁড়ায় সেটা হলো 1.618 এই রেশিওটা দাঁড়ায়। দেন এটা যদি করি আমরা, তাহলে আমাদের যে রেশিওটা হয় সেটা আমাদের দেখা গেল 5:2 এর কাছাকাছি হয়। আর দেন আমাদের যদি পতাকার যে অনুপাত, এই অনুপাত দিয়ে যদি আমরা কোনো বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রটা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর বর্গক্ষেত্র হিসেবে গ্রহণ করা হয়। আর এই অনুপাতটাকে কাজে জাতীয় পতাকা সাইজ অনুপাতটা রাশিটা দেওয়া হয়েছে। সেই জন্য এই অনুপাতকে সোনালী, এটা নাম দেওয়া হয়েছে সোনালী অনুপাত, নাম দেওয়া হয়েছে সোনালী অনুপাত। যদি দৈর্ঘ্য প্রস্থ অনুপাত যদি এত হয় তাহলে দৃষ্টিনন্দন আয়ত বলে মনে করা হয়, তাই এই অনুপাতকে সোনালী অনুপাত বলা হয়। এটা তোমাদের জানার জন্য একটু বললাম। এবার আমরা যেটা করবো সেটা হলো মৌলিক স্বীকার্যগুলো, যে বাস্তব সংখ্যা যে মৌলিক স্বীকার্য আছে সেই মৌলিক স্বীকার্যগুলো আমরা একটু দেখি। যেটা আমাদের দরকার সেই বাস্তব সংখ্যা মৌলিক স্বীকার্য। আমাদের অনেকে আমরা বলি যে স্যার a কে যদি 0 দ্বারা গুণ করি, a কে 0 দ্বারা গুণ করলে 0, এটা তো স্যার শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য হয়ে যায়। বাস্তব এটা কোথা থেকে আসলো, কোন ধর্মের ভিত্তিতে এটা আসলো? আমরা সবকিছুতে একটা নির্দিষ্ট নিয়ম থাকে, সেই নিয়মের ভিত্তিতে এটা আসে। তো আমাদের এই ধর্মগুলো যে কোন ধর্মের মাধ্যমে কি কি হয়, আমরা অনেক সময় মুখে বলি স্যার 2 + 3 মানে 5, 3 + 2 মানে সেটা মানে 5, কিন্তু এটা কি সম্ভব? অনেক সময় হ্যাঁ আমরা সবাই বলি সম্ভব, মান যেহেতু সমান আমরা এটাকে সমান বলি, কিন্তু একটা ধর্মের ভিত্তিতে যেটা আসছে সেই ধর্মগুলো, এখন কি কি ধর্ম আছে আমাদের বাস্তব সংখ্যার, সেই ধর্মগুলো নিয়ে আমরা তোমাদেরকে এখন বলবো। প্রথম যে ধর্ম সেটা আমাদের হলো আবদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি বলা হয়। ক্লোজার প্রপার্টি সেটা হলো এরকম, আমরা যদি দুইটা বাস্তব সংখ্যা নিই, অবশ্যই কি বলছি দুইটা বাস্তব সংখ্যা হতে হবে। তো বাস্তব সংখ্যা যদি নেই, যে 2 + 3 যেটা আছে ইকুয়াল টু 3 + 2, এটাকে যদি আমরা যে করছি 2 টাকে পরে লিখছি 3 টাকে আগে লিখছি, এরকম যদি কোন সংখ্যাকে ডান বাম করা হয়, সরি আমি একটু ভুল বলছি, সেটা হলো যে এটাকে বলা হচ্ছে বিনিময় ধর্ম। এটাকে বলা হয় বিনিময় ধর্ম। এই বিনিময় ধর্মটা হলো এটা, দুটি বাস্তব সংখ্যা যদি হয় a + b = b + a, অথবা যদি বলি 2 * 3 = 3 * ডান বাম করাকে বলা হচ্ছে বিনিময় ধর্ম। আর আবদ্ধতা ধর্ম ক্লোজার প্রপার্টি, সংখ্যার যোগফল বাস্তব সংখ্যা হবে, যে কোনো দুটি সংখ্যার গুণফল বাস্তব সংখ্যা হবে। যেমন 2 * 3 গুণ করলে কত হয় 6, 2 + 3 যোগ করলে কত হয় 5, এগুলো অলওয়েজ কি বাস্তব সংখ্যা। তাহলে এই ধরনের যদি হয় সেটাকে বলা হচ্ছে আবদ্ধতা ধর্ম। আর যদি আমাদের দুটি সংখ্যা সমান হয়, যেমন যদি বলি a = b আর c = যদি d হয়, a এর সাথে c যোগ করলে এবং b এর সাথে যদি d যোগ করি তাহলে মান দুটো সমান হয়, এটাকে বলা হচ্ছে অনন্যতা ধর্ম। এটাকে বলা হচ্ছে অনন্যতা ধর্ম অথবা ইউনিকনেস। আরেকটা যেটা আছে সেটা হলো ac = হলো bd, ac = হলো bd। উপরে যেটা লিখলাম সেটা হলো যোগের অনন্যতা ধর্ম, এটাকে বলা হচ্ছে গুণের অনন্যতা ধর্ম। এটা হলো যোগের অনন্যতা ধর্ম, এটা হলো গুণের অনন্যতা ধর্ম। সাধারণত আমরা উভয় পক্ষে যখন অনেক কিছু যোগ করি তখন এই যে ধর্মটা ব্যবহার করি, সেই ধর্মটার নামই হলো অনন্যতা ধর্ম। এরপরে যেটা হলো সেটা হলো বিনিময়। আমি একটু বললাম যে ডান বাম যদি করা হয়, একটা হলো যোগের ক্ষেত্রে হলে যোগের বিনিময়, গুণের ক্ষেত্রে হলে গুণের বিনিময়। এরপর হলো সংযোজন যোগ্যতা। সংযোজন যোগ্যতাটা কিরকম সেটা হলো আমরা অনেক সময় এরকম করি যে ব্র্যাকেট থেকে কোনো সংখ্যাকে বের করে নিয়ে আসি, যেমন এরকম a + b + c, এটাকে আমরা এরকম লিখতে পারি a + b + c। তাহলে মান দেখা গেল অপরিবর্তিত থাকে। যেহেতু মানগুলো অপরিবর্তিত থাকে তাহলে এরকম জানটা সমান হয়, তাহলে যে ধর্মটা কাজ করে সেই ধর্মটার নাম হলো যোগের সংযোজন। সেই ধর্মটার নাম হলো যোগের সংযোজন। ওকে, এবং যদি গুণের ক্ষেত্রে হয়, গুণের ক্ষেত্রে আমরা এরকম লিখি ab * c = a * bc, যদি এরকম লিখি সেটাকে বলা হয় গুণের সংযোজন। সেটাকে বলা হচ্ছে গুণের সংযোজন। এই সংযোজনকে আমরা বলতেছি অ্যাসোসিয়েটিভিটি ল। সংযোজন যেটা বলা হচ্ছে সেটা হলো অ্যাসোসিয়েটিভিটি ল। এরপরে যেটা আছে বন্টন যোগ্যতা। বন্টন যোগ্যতা, বন্টন যোগ্যতাটা হলো এরকম, আমরা এরকম থাকে a, সেটা হলো আমাদের যদি থাকে b + c, এটাকে আমরা লিখি ab + ac।
আমরা এরকম ভাবে গুণ করে দেই, দেন এর সাথে দুইটার মধ্যে ভাগ করে দিচ্ছি। যে দেখো এখানে ab আছে, b এর সাথে সংযোগ স্থাপন করছে, c এর সাথে সংযোগ স্থাপন করছে, এটার নাম হলো বন্টন বিধি। ওকে, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল যে দুটি বাস্তব সংখ্যাকে সাথে যোগফলের সাথে একটা সংখ্যা গুণ করলে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা গুণ হয়, সেটা হলো বা এস বা বন্ধন যোগ্যতা বিধি। এবার হলো আমরা জানি যে এর সাথে যদি কোনো সংখ্যা, কোনো কিছু সংখ্যার সাথে যদি কোনো সংখ্যা যোগ করি তাহলে কি হয়। আমরা যেটা বলি সেটা হলো এরকম যে এর সাথে যদি 0 যোগ করি মান কি আসতেছে a, যেহেতু সংখ্যাটার মান অপরিবর্তিত থাকে সুতরাং এটা হলো অবেদকের অস্তিত্ব, যেটা হলো যোগের অবেদক। শূন্যকে বলা হচ্ছে এজন্য যোগের অবেদক, কারণ শূন্য কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেটা মান অপরিবর্তিত থাকে, এজন্য 0 কে বলা হচ্ছে যোগের অবেদক। এর সাথে যদি 1 কে গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে a, সেজন্য a কে বলা হচ্ছে গুণের অবেদক। মনে থাকবে, আমি আবার বলতেছি, শূন্য হলো যোগের অবেদক, 1 হলো গুণের অবেদক। ওকে, তাহলে এটা হলো অবেদকের অস্তিত্ব, এক্সিস্টেন্স, ইংলিশে বলা হচ্ছে এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। এরপরে যেটা হলো বিপরীতকের অস্তিত্ব। বিপরীতকের অস্তিত্ব যেটা, সেটা হলো আমরা জানি যে s - a করলে 0 হয়। ঠিক আছে, এটাকে যদি আমরা এরকম ভাবে প্রকাশ করি a - a তাহলে আসছে 0। তাহলে a এর বিপরীতটা কি? -a। যোগের ক্ষেত্রে হলো ঋণাত্মক চিহ্নযুক্ত যেটা থাকতেছে সেটা হলো তার বিপরীতটা, দ্যাট ইট মিন্স এই দুইটা যোগ করলে 0 আসতেছে। তো আমি একটু বলছিলাম শূন্য হলো যোগের অবেদক, তাহলে শূন্য এই যে দেখো ফলাফল শূন্য আসছে, তাহলে এটা হলো বিপরীতকের অস্তিত্ব যোগের ক্ষেত্রে। আর গুণের ক্ষেত্রে হলো a ইনভার্স করলে আমরা কত হয় 1, a ইনভার্স, এটা হচ্ছে গুণের বিপরীতক। এই ধর্মগুলো ব্যবহার করে আমরা যদি একটা অঙ্ক করি যে কেন এই ধর্মগুলো আমরা জানলাম, কিভাবে আমরা শিখবো, এগুলো কিভাবে কাজ করবো সেটা আমি একটু দেখাচ্ছি। সেটা হলো এরকম, ধরো তোমাদের যদি প্রমাণ করতে বলে যে a * 0 ইকুয়াল টু, যদি বলে 0, আমি যেটা যে শুরু করছিলাম যে দুটি বাস্তব সংখ্যার কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে ফলাফল 0 হয়, এটা যদি বলে পরীক্ষার সময় যে প্রমাণ করো এটা, তাহলে আমরা কিভাবে করব? আমরা এখানে প্রমাণটা একটু শিখি, সবাই একটু খেয়াল করো, সবাই খাতা দেখো অঙ্কটা কিভাবে করতেছি আমি। সেটা হলো আমরা জানি কি, আমরা জানি 1 একটা বাস্তব সংখ্যা। আমি একটু আগে বাস্তব সংখ্যার সংখ্যাটা দিছি, 1 বিলংস টু হলো r, 1 একটি বাস্তব সংখ্যা। এবার আসো 1 এর সাথে যদি 0 যোগ করি, 1 এর সাথে 1 + 0 ইকুয়াল টু কত হলো 1। একটু আগে বলছিলাম 0 হলো যোগের অবেদক, 0 হলো যোগের অবেদক, তাহলে আমি ধর্মটা লিখে দিচ্ছি এখানে পাশে, 0 হলো যোগের অবেদক ধর্ম অনুসারে আমরা এটা পাইলাম, যোগের অবেদক। এরপরে আসো এটার সাথে যদি আমরা করি উভয় পক্ষে একটা গুণ করি, a গুণ করি, তাহলে 1 + 0 ইকুয়াল টু a * 1। এটাকে বলা হচ্ছে কোনো কিছু যোগ করা বা গুণ করা। আমি একটু আগে বলছিলাম সেটা হলো অনন্যতা ধর্ম, সেই অনন্যতা। তাহলে যেহেতু এটা আসছে সেটা হলো অনন্যতা থেকে আমি পাইছি গুণের অনন্যতা, লিখে গুণ করছি সেহেতু লিখতে পারো গুণের অনন্যতা, গুণের অনন্যতা ধর্ম থেকে পাইছি। এবার আমরা একটু আগে শিখছিলাম বন্টন স্বীকার্য, যে বন্টন করে দেই, এটা দিয়ে এটা গুণ করি, a * 1 a * 0 ইকুয়াল টু হলো a * 1। এটা হলো বন্টন যোগ্যতা, বন্টন বিধি। এই বন্টন বিধি থেকে এটা পাওয়া গেল। এবার আসো s কে 1 দ্বারা গুণ করলে ফলাফল কি হয় a, এটা হলো a * 0 ইকুয়াল টু হলো a। আর 1 হলো কি গুণের অবেদক, 1 হলো গুণের অবেদক। তো আমরা লিখে বলাইছিলাম যে কত থেকে পাইছি গুণের অবেদক, এই 1 টা হলো গুণের অবেদক। এতটুকু যদি সবার হয় তাহলে আমরা আবার উপরে যাচ্ছি একটু, গুণের অবেদক। এবার আমাদের তাড়ানো উচিত হলো a এবং a এটাকে তাড়াবো, তাহলে এটার বিপরীতটা নিতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা করি -a প্লাস a প্লাস a * 0 ইকুয়াল টু হলো -a প্লাস a। এরকম যদি নেই, এটা আমরা একটু আগে বলছি যোগের অনন্যতা, উভয় পক্ষে কোনো কিছু যোগ করলে সেটা হলো যোগের অনন্যতা, যোগের অনন্যতা। এবার আমরা এটাকে যদি ব্র্যাকেট বন্ধী করি, দেখো কি রকম হয়, -a প্লাস a + a * 0 ইকুয়াল টু -a প্লাস a।
এরকম যদি করি ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি তাহলে এটার নাম হলো সংযোজন। ব্র্যাকেটের মধ্যে করা সংযোজন। এই সংযোজন বিধি থেকে আমরা এটা পাইলাম। একটু আগে যখন আমি দেখাইছিলাম সংযোজন বিধি, এই যে সংযোজন যোগ্যতা এখানে দেওয়া আছে যোগের সংযোজন, ব্র্যাকেট থেকে ডান বাম করা সংযোজন বিধি। একটু আগে বলছিলাম যোগের বিপরীতক, মাইনাস এটা হলো a এর যোগের বিপরীতক, দ্যাটস মিন্স এটা মিনা হয় 0, a * 0 = হলো 0। এটা যেটা আছে সেটা হলো আমরা বিপরীতক। কোন ধর্ম থেকে পাইছি? যোগের বিপরীতক। যোগের বিপরীতক এই ধর্ম থেকে আমরা এটা পাইছি। একটু আগে আবারও বলি, এই শূন্যটা কি? শূন্য হলো যোগের অবেদক। তাহলে শূন্যটার সাথে কোনো কিছু যোগ করলে সেই মানটাই থাকে, a * 0 থেকে যাবে, আর এটা হলো 0। কোন ধর্ম থেকে পাইছি? যোগের অবেদক। তাহলে আমাদের যেটা প্রমাণ ছিল শুরুতে, সেই প্রমাণটা আমরা প্রয়োগ পাইছি। দেখ এইটা এইভাবে আমরা সাধারণত প্রমাণটা শেষ করে থাকি। এই যে ধর্মগুলো আমরা ব্যবহার করলাম, এই যে ধর্মগুলো ব্যবহার করা হলো, এই ধর্মগুলো ব্যবহার করে আমরা বাস্তব সংখ্যার যাবতীয় যেগুলো ছিল সেই জিনিসগুলো দিয়ে আমরা আমাদের এই a * 0 = 0 হয় সেই প্রমাণটা আমরা দেখালাম। অতএব আমরা এই বিধিগুলো দিয়ে, বিধি ব্যবহার করে আমরা যাবতীয় কাজগুলো করতে পারি। এই বিধি ব্যবহার করে আমাদের অনেক ধরনের প্রমাণ আছে, এই প্রমাণগুলো আমাদের শিখতে হবে। তোমাদের একটা প্রমাণ দিচ্ছি আমি, বাড়ির কাজ হিসেবে রেখে করে রাখবা, আমি পরে এক সময় কমেন্টসে আমরা দেখব যে কি অবস্থা এটা। সেটা হলো a b c d যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এবং a = b c = যদি d হয়, প্রমাণ করো এক নাম্বার a + b = b c a + c = b + c হলে a = c। 2 নাম্বার ab = bc হলে a = c, যেখানে c ≠ 0। আমরা এটা বলে দিলাম, c যে শর্তটা থাকবে এই c ≠ 0 দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারি। তো এরকম যদি হয় আমরা আরো প্রমাণ দিতে পারি, তো আমরা সেই প্রমাণগুলো পরে দিব, আমরা আস্তে আস্তে প্রমাণগুলো শিখব। আপাতত দুইটা দেওয়া হলো তোমাদের সুবিধার্থে, তোমরা দুইটা পরে আমাকে কমেন্ট বক্সে ছবি দিলে আমি সেই ছবিটা দেখতে পাবো। তো তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, বাসায় বসে অন্তত নতুন বই যদি কিনতে পারো ভালো, নতুন বই দেখে অঙ্কগুলো উদাহরণে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখবা, যে আলোচনাটা আছে সেই আলোচনাটা একটু পড়বা, পড়ে বসে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। না পারলে আমাদের সাথে যোগাযোগ করবা, কমেন্টসে দিলে আমরা সেটা দেখবো, সেটা দেখে আমরা তোমাদের এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের সাথে আরেকটা যেটা কথা, নিজেরা অলস সময় কাটাবো না, অবশ্যই পড়ালেখার মধ্যে থাকবা। ছাত্র শিক্ষার্থী হিসাবে তোমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা অবশ্যই তোমাদের পালন করতে হবে। সেকেন্ড ইয়ারে আমাদের সময় খুব কিনা, এটা মে মাস এপ্রিল মাস শেষ হয়ে যাচ্ছে, এরপরে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 5-6 মাস করার পরে দেখবা যে সেকেন্ড ইয়ার শেষ। এই সেকেন্ড ইয়ার অতি অল্প সময় আমাদের 10টা অধ্যায় শেষ করতে হবে। 10টা অধ্যায় শেষ করতে হলে আমাদের নিয়মিত অল্প অল্প করে হলে পড়তে হবে। আশা করি নেক্সট যেদিন হবে এই অধ্যায়ের সম্বন্ধে আরেকটু ডিসকাস করব। আমাদের এখানে আরো কয়েকটা জিনিস রয়েছে, সেটা হলো পরম মানের ধর্ম। এই পরম মানের ধর্মটা আমাদের জানতে হবে। তারপর অসমতা, যেটা বলছিলাম অধ্যায়ের নাম যেটা ছিল বাস্তব সংখ্যা এবং অসমতা, সেই অসমতাটা কি সেটা নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। তো অবশ্যই তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকবা, আমাদের সাথে সবার সাথে শেয়ার করবা যে আমরা এখানে ক্লাস নিচ্ছি, আমরা এইভাবে পরবর্তীতে আমরা ওগুলো নিয়ে কথা বলবো। তোমরা এই বাড়ির কাজ দুইটা করো, তারপরে আমরা আবার নতুন করে অন্য অঙ্ক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার যোগাযোগ করবো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজ ঘরে অবস্থান করবা, বাইরে ঘোরাঘুরি করবা না, সবাই ভালো থাকবা। ধন্যবাদ।